ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, জাপা সহ ব্যবসায়ী, নাগরিক সমাজের নেতাদের সরব উপস্থিতি। দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার ডক্টর ইউনূসের। হানাহানি নয়, সবাইকে নির্ভয়ে কাজে মনোযোগী হওয়ার আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে উপদেষ্টাদেরও শপথ বাক্য পড়ানো হয়। শপথ নিয়েই প্রধান উপদেষ্টা জানান, অরাজকতার বিষ বাষ্প যেই ছড়াবে, ছাত্র জনতা সহ সব মুক্ত মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলে তা ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকারের সমস্ত কৃতকর্মের আইনানুগ বিচার করার কথাও জানান ডক্টর ইউনূস। আশ্বাস দেন, দেশের সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা কর্মক্ষেত্রের অপরাধ বৈষম্যের বিচারেরও। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা দেন উপদেষ্টারা। রুকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বঙ্গভবনের দরবার হলে পৌঁছাতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনৈতিক, পেশাজীবী, নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় রাত 9টার কিছু পরে। প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য সহিত পালন করিব। এরপর শপথ নেন 16 জন উপদেষ্টার মধ্যে 13 জন। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, ফারুকি আজম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আলেম সমাজের প্রতিনিধি আফম খালিদ হাসান, নারী নেত্রী ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকার বাইরে থাকায় সুপ্রদীপ চাকমা, বিধানচন্দ্র রায়, ফারুকি আজম শপথ নিতে পারেননি। শপথের পরে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যয়ের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মহান আল্লাহ আমাদের সহায় হবে। শুধু যেনতেনভাবে একটি নির্বাচন নয়, রাষ্ট্রের সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে একটি সংস্কারের কথা বলেন নবনিযুক্ত উপদেষ্টারা। আমরা পুনর্জন্ম দেব এই দেশের মূল্যবোধকে আমরা আবার নতুন করে সুপ্রতিষ্ঠিত করব। আমরা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ব। আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা, এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক, আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। তারা যেই দাবির ভিত্তিতে সংগ্রাম করেছিল, তাদের সেই দাবিগুলো আদায়ের জন্য যতদূর সম্ভব কাজ করা এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দায়িত্ব হ্যান্ডওভার করা। দায়িত্বটা নেওয়া হলো, কাজটা শুরু হলো। আপনারা সকলে দোয়া করবেন যাতে এই কাজটা সকলের স্বার্থে আমরা সামষ্টিকভাবে ফোকাস ঠিক রেখে করতে পারি।
নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, যেটা আমরা মানে যে যা যা করতে আমরা করি। প্রথম চ্যালেঞ্জ হলো তো এখন যে অস্থিরতা, যে রাজনৈতিক সেটা, ওটাকে শান্ত করে লোকজনের মধ্যে কনফিডেন্স আনা। লোকজনের কিন্তু বেশ বাংলাদেশে একটা প্রবলেম হলো কি, লোকজনের কনফিডেন্স চলে গেছে। আমি আসলে রিস্ক না, এটা আনসার্টেন হয়ে গেছে, অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এবং অনিশ্চয়তা থাকলে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না, ব্যবসা বাণিজ্য। ওটাকে কাটিয়ে উঠে আমরা চাই যে অর্থনীতিকে আরও গতিশীল, এটা মন্থর হয়ে গেছে অর্থনীতি। আমি বিশ্বাস করি যে আমরা সকলে একসঙ্গে যদি কাজ করি, শুধু ক্যাবিনেট না, আপামর জনসাধারণ সবাই মিলে, ছাত্র আন্দোলন যারা করেছেন, এই আন্দোলন যারা করেছেন, সকলকে নিয়েই আমাদের এই কাজগুলো সমাধান করতে হবে। শেখ হাসিনার রিজুমে সকল বৈষম্য, অন্যায়, অবিচার, দুর্নীতি বিচারের পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কারের পরেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা পদে শপথ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা যে প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই, ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য। সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। কনস্টিটিউশনে অনেক পরিবর্তন আনা হয়েছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এই সব কিছু রিফর্ম করতে যতটুকু সময় লাগে এবং আমরা চেষ্টা করব সর্বনিম্ন সময়ের মধ্যেই যাতে এই রিফর্মগুলো করে ফ্যাসিবাদী ব্যবস্থার যাতে আর ফিরে না আসতে পারে সেটা নিশ্চিত করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের স্থিতিশীলতা ফেরাতে সক্ষম হবে বলে আশা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি দিয়ে দেশ পরিচালনা হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। বৃহস্পতিবার বিকেলের পর বঙ্গভবনের চিত্র হয়ে ওঠে অন্য অনেক দিনের চেয়ে আলাদা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথকে ঘিরে ছিল নানা আয়োজন। নিরাপত্তার চাদরে মোড়ানো শপথ অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আসতে থাকেন আমন্ত্রিত প্রায় 1200 অতিথি। যোগ দেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে ছিলেন না আওয়ামী লীগ ও 14 দলের কেউই। শপথ অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত সহ ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার। শপথ অনুষ্ঠান শেষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যাশা ব্যক্ত করেন যে বাংলাদেশের মানুষের নির্বাচিত সরকার হতে হবে এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি নিশ্চিত এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সেই কাজটা সফলভাবে করবে। স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের পতন হয়, এই পতনের মধ্য দিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আজকের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা অভূতপূর্ব। বাংলাদেশ যেন স্থিতিশীলতা ফিরে আছে, অগ্রগতির দিকে এগোয়, নানান সমস্যা যেন কাটিয়ে একটি সুন্দর ভবিষ্যতের দিকে তারা যায়। যে দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি দিয়ে এই দেশ পরিচালিত হবে। কি কি কাজ হাতে নিতে চায় এবং কতখানি সময় ওনারা নিতে চায় সেটার উপরে দেখেন। আমরা পলিটিক্স করি, আমরা গণতন্ত্র যত তাড়াতাড়ি ফিরে আসবে আমরা মানুষের কথা বলতে পারবো, মানুষের কাছে যেতে পারবো। কমিটমেন্ট আই থিঙ্ক দে উইল হ্যাভ, কারণ তারা তো সুখেই চলে আসলো। টু কাম টু দিস প্লেস দে ডিড নট ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ দে শুড হ্যাভ ডান। কাজে এই সুযোগটা ভালোভাবে ইউটিলাইজ করার জন্য তারা কাজ করবে বলে আমার মনে হয়। শুধু আবেগ দিয়ে এটা করলে হবে না, বিকজ এই যে এত রক্তদান, এত ত্যাগ তিতিক্ষার পরে ইমিডিয়েট রিয়াকশন কিন্তু চতুর্দিকে লুটপাট হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কোনো কন্ট্রোল নাই, পুলিশ ডিউটি করছে না, সিভিল ব্যুরোক্রেসিতে অসন্তোষ ইত্যাদি। এইটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। অনেকটা রক্ত ঝরিয়ে তারা একটা জায়গায় এসেছে এবং অনেক বিশৃঙ্খলা চলছে। সেটা যদি ইউনূস সাহেব থামাতে পারেন তাহলে তার জন্য তার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার হবে।
সংকট কাটিয়ে নির্বাচন চান অনেকে, তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সময় দিতেও রাজি রাজনৈতিক দলগুলো। জনগণের যে প্রত্যাশাগুলো ছিল সেগুলোর যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং অতি দ্রুত যাতে একটি নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ঢেলে সাজিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা অবিলম্বে এই সরকার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে, এটি থাকবে আমাদের প্রত্যাশা। ইলেকশন কমিশন, অ্যান্টি করাপশন কমিশন আর পাবলিক সার্ভিস কমিশন এগুলোকে এমনভাবে করতে হবে যেগুলো সত্যিকার অর্থে এগুলো ইন্ডিপেন্ডেন্টলি জনগণের স্বার্থে কাজ করে, কোনো ব্যক্তি স্বার্থে বা দলের স্বার্থে নয়। এটা আমরা চাই, এটা হওয়ার পরে নির্বাচন হলে ভালো হবে। মানে এখন হঠাৎ করে করলে আবার একই জিনিস আমরা হয়তো পুনরাবৃত্তি দেখতে পেতে পারি। আমরা মনে করি সময় দেওয়া উচিত। ডক্টর ইউনূসের কেপেবল নেতৃত্বের মাধ্যমে এবং এই যে আজকে এত সুন্দর একটা ইন্টারিম সরকার গঠন হয়েছে, যে ইন্টারিম ক্যাবিনেট বোর্ড অফ অ্যাডভাইজার্স গঠন হয়েছে, ইনাদের মাধ্যমে আমরা অতি শীঘ্রই একটা সুন্দর সফল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেখতে পারবো। বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে এখনই জোরালো পদক্ষেপের কথাও বলেন অনেকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় অধ্যাপক ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের কিছু সময় পরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তায় তিনি আশা করেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুদেশের সম্পর্কের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। উল্লেখ করেন, দুদেশের জনগণের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারতের অঙ্গীকারের কথাও। এর আগে কাল দুপুরে দেশে ফেরেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মাটিতে পা রেখেই তিনি বলেন, অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করতে হবে। গুলির সামনে বুক পেতে দিয়ে ছাত্র তরুণদের যে অর্জন তা রক্ষা করতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সঙ্গে ছিলেন বিমান নৌবাহিনীর প্রধান সহ পুলিশ ও র্যাবের নিয়োগ পাওয়া নতুন প্রধানরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং বিশিষ্টজনরাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। পরে ছাত্র নেতাদের নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেন দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা দেশে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, সহিংসতা, ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে ডক্টর ইউনূস তার উপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়ে বলেন, ভবিষ্যতে আর কারো ক্ষতি হবে না। ডক্টর ইউনূস বলেন, সরকার হবে মানুষকে রক্ষার ও আস্থার জায়গা। ডক্টর মোহাম্মদ ইউনূস নামই এখন বিশ্বময় একটি মডেল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তার কর্মের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়েছেন বহু আগেই। তার উদ্ভাবিত সামাজিক ব্যবসা এখন বিশ্বের অনেক দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। শিক্ষক থেকে উদ্যোক্তা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে জীবনমান উন্নয়নে তার ভাবনা যে বিশ্বময় সমাদৃত হবে তা কল্পনাকেও ছাড়িয়ে গেছে। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছের জোবরা গ্রামের পাইলট প্রকল্প দিয়ে শুরু। ভূমিহীনদের ক্ষুদ্র ঋণ থেকেই এখনকার গ্রামীণ ব্যাংক। ইউনূস মডেল হচ্ছে দরিদ্র মানুষের জীবনমান উন্নত করার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতিতেও অবদান রাখা। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি স্কাউটের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেছিলেন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভেন্ডারভিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। দেশে ফিরে আসার আগে 1969 থেকে 72 সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলার কাজ করেন। পরে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন
এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1975 সালে তিনি অধ্যাপক হন এবং 1989 সাল পর্যন্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কার্যকরী হতে পারে। সে বছরই তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনূস। সেই থেকেই দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। একটানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শতাধিক মামলাও হয়। এর মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের 1 জানুয়ারি আদালত তাকে 6 মাসের কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করে, যদিও পরে উচ্চ আদালত সেই সাজা বাতিল করে। এমন নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত প্রবল গণ আন্দোলন ও রক্তপাতের মুখে শেখ হাসিনা ক্ষমতা এবং দেশ ছাড়ার পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার জন্য অনুরোধ জানান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, জাপা সহ ব্যবসায়িক ও নাগরিক সমাজের নেতাদের সরব উপস্থিতি। দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার ডক্টর ইউনূসের। হানাহানি নয়, সবাইকে নির্ভয়ে কাজে মনোযোগী হওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।